Good evening and assalamu alaikum, my dear students. আজকে আমি ইএনটি ভাইবা ইয়ার টপিক্সের উপর আলোচনা করব। So let us start with year. Year is a very big chapter. তারপরেও আমরা কোয়েশ্চেনগুলোকে ভাইবার সময় আমরা ইকুয়ালি সিলেক্ট করি, যেমন নোজ থেকে দুইটা, থ্রোট থেকে দুইটা, ইয়ার থেকে দুইটা এবং হেড অ্যান্ড নেক থেকে দুইটা, এরকম 8টা কোয়েশ্চেন সাধারণত আমরা একটা যদি কার্ড থাকে তাহলে কার্ডের ভিতরে 8টা কোয়েশ্চেন আমরা দিই, এরপরে আমরা ওখান থেকে করি। এছাড়াও র্যান্ডম কোয়েশ্চেন তো আমরা করি সবসময়, আর ইয়ার থেকে অনেক সময় বেশি কোয়েশ্চেনই করা হয়। সাধারণত রিটেন পেপার অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন পেপারে এবং এমসিকিউতে ইয়ারের পোর্শনটা একটু বেশি থাকে অন্যান্য কম্পোনেন্টের চাইতে। সো ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট অন দ্যাট গ্রাউন্ড. Ear is also very complicated as well. If you think of the anatomical point of view, ear is much more complicated than your nose and straightforward throat. So, আমি আজকে ইয়েতে ছিলাম, সিএমএতে ছিলাম, আমাদের নতুন কোর্স কারিকুলাম আমরা ইমপ্লিমেন্ট করছি। তো আমাদের আমরা যে কারিকুলামে পরীক্ষা দিই বা পরীক্ষা নিই সেটা হচ্ছে 2012 সালের কারিকুলাম। তো ওটা আবার নতুন করে রিভাইজ করছি আমরা। তো ইএনটি সেকশন থেকে আমি আছি এটার একজন বোর্ড মেম্বার হিসেবে। তো আমাদের ইন্টিগ্রেটেড টিচিং প্রোগ্রাম আমরা নিয়ে আসবো, যে একটা টপিকস আমরা যে লেকচার নিচ্ছি সেটা যদি দেখা যায় রিলেটেড সাবজেক্টসে অনেকে রিপিটেশন হয়, এই জন্য ইন্টিগ্রেটেড টিচিং এর ভিতরে বিগ একটা চ্যাপ্টার থাকবে, যে একটা 2 ঘন্টার লেকচার বা 3 ঘন্টার লেকচার, যেখানে 4-5টা একই রিলেটেড টপিকস রিলেটেড টিচারগুলো পড়াবেন, এবং এরপরে তোমাদের সেটার উপরে আবার একটা শর্ট এমসিকিউ হবে, মানে ক্লাস নেওয়ার পরে। এরকম একটা সিলেবাস নতুন যে সারা ওয়ার্ল্ডে আছে ইন্টিগ্রেটেড টিচিং প্রোগ্রাম, সেটা আমরা নিয়ে আসতেছি। এনিওয়ে সেটা পরের ব্যাপার, তোমাদের জন্য আজকে বলি। তাহলে লেট আস স্টার্ট উইথ ইয়ার। ইয়ারে আমরা প্রথমে হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ ইয়ার। এখান থেকে আমরা হোয়াট আর দ্য কমন কোয়েশ্চেন্স আস্কড ইন ইউর এক্সাম। সো ফার্স্ট থিং আমরা বলি যে ঠিক আছে, একটা পিস অফ পেপার দিলাম, কাগজ দিলাম, যে একটা ছবি আঁকো। কি ছবি? যেটা তোমরা রিটেন পেপারে আঁকো, ড্র অ্যান্ড লেবেল রাইট ইয়ার ড্রাম। সো এটা তোমরা ফলো করবে, বিকজ ইয়ার ড্রামের ছবিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, বাট ভেরি ডায়াগ্রামেটিক। তোমরা কিভাবে ছবিটা আঁকবা, ধরো একটা এখান থেকে শুরু করো, একটা সার্কেল আঁকো প্রথমে, একটা জাস্ট সার্কেল আঁকো। সার্কেল আঁকার পরে যদি রাইট হয় তাহলে রাইট থেকে শুরু করবে, আর যদি লেফট ইয়ার ড্রাম তাহলে লেফট থেকে শুরু করবা। রাইট ইয়ার ড্রাম হলে স্টার্টিং ফ্রম দ্য রাইট হাফ অফ দ্য সার্কেল, এখান থেকে দেখো, এখান থেকে তুই হ্যান্ডেল অফ মেলিয়াস উইচ ইজ ডাইরেক্টিং ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস আঁকলা, এবং এটা পুরো এখানে টাচ করলাম। সো দিস ইজ anterior malleolar fold and this is posterior malleolar fold and this handle of malleus. From the handle of malleus entry quadrant a triangular cone of light, so this cone of light. এরপরে পিছন সাইডে as you know there are 3 ossicles. এটা ইউজুয়ালি আমাদের দেখা যায় না, but if the eardrum is a bit retracted then you can see, you can also draw this one, the incus, and this is the stapes, and this is the annulus. So draw and level, you have to level this part. So this part is pars flaccida or attic part, and this part is pars tensa. This is a cone of light, handle of malleus, this is umbo, and this is the incus, and this is the stapes, anterior malleolar fold, posterior malleolar fold. যদি লেফট হয় তাহলে লেফট সাইড শুরু করো। তো এখান থেকে এই যে এভাবে এখান থেকে শুরু করো, পিছন দিকে দেবা হ্যান্ড, আর এখানে হবে কোন অফ লাইট। ওকে, সো দিস ওয়ান, এটা তাহলে তোমরা প্র্যাকটিস করবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ড্র অ্যান্ড লেভেল রাইট ইয়ার ড্রাম। তো এটা যদি তোমাদের কাছে থেকে যাবে, সুতরাং এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। দেন আমরা ইউজুয়ালি বলি, আচ্ছা বলো তো মিডল ইয়ার ভিতরে কি কি আছে, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ মিডল ইয়ার। তো মিডল ইয়ার ভিতরে যে কন্টেন্টস গুলো আছে, ধরো ডোন্ট ফরগেট টু সে ইয়ার, the middle ear is field of ear, and ear is a good conductive media. Without ear তোমরা ভুলে যাও, ইয়ারটা পড়বে। and then you know there are 3 ossicles, malleus, incus, stapes, tendon, 2 tendons, tensor tympani and stapedius muscle tendon, some nerves like tympanic plexus. তো এগুলা তোমরা, এটা ভেরি সিম্পল বাট তোমরা রাখতে হবে, এটা আমরা জিজ্ঞাসা করি পরীক্ষায়। ওকে, parts of the medullary cleft, as you know medullary cleft is very important. এটা ড্র অ্যান্ড লেভেল medullary cleft আমরা পরীক্ষা দিই, রিটেন পেপারে দিই। তো তোমরা এটা ভাইবে আমরা জিজ্ঞাসা করি মিডুলার
cavity, hereditary antrum, mastoid antrum, mastoid ear cells, and ischion tube. এই যে কয়েকটা পার্ট, তো এটা আমাদের মনে রাখতে হবে। Parts of the inner ear, sometimes we ask, because এই কোশ্চেনটা দেখলাম আমার সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আমরা যে কোশ্চেনগুলো করি, স্ক্রিপ্টগুলো করে ওর ভিতরে আছে এটা যে what are the parts of the inner ear. তো যদিও এটা একটু ডিফিকাল্ট, বাট এটা আমাদের not that much difficult. জানো যে inner ear is called labyrinth. So labyrinth has got bony labyrinth and membranous labyrinth. Bony labyrinth এর ভিতরে vestibule and 3 semicircular canal. Cochlea, muscular অংশ vestibule, and then 3 semicircular canal, superior, lateral, and posterior semicircular canal. Within the cochlea, there is cochlear duct. Within the vestibule, there is 2 utricular saccule, and within the semicircular canal, there is semicircular duct. That's the membranous labyrinth. So, bony labyrinth and membranous labyrinth, এটা খুবই সিম্পল ছবি আঁকা আমি আগে দেখাচ্ছিলাম। যাই হোক, এনিওয়ে, এটা ছবি আমার আঁকতে দিই না, এটা ভাইবার সময়। We're talking about ভাইবা। Function of the ear, we know there are 2 important functions of ear. One is hearing, another is balance. So, দুটাই ফাংশন ইয়ারের, এছাড়া ইয়ারের আর কোনো ফাংশন নাই। So, balance systemটা যেটা আমরা বলি utricular saccule, semicircular canal, these parts are for the balance. And cochlea and cochlear duct, all cochlea is for hearing. So, ইয়ারের ফাংশনের ভিতরে তেমন কিছু নাই, নাকের ফাংশনের মতো না, অনেকগুলো ফাংশন আছে এখানে, এগুলো মাত্র 2টা ফাংশন। There is paired sensory organ designed for hearing and balance. That's it. এটা অন্য কোনো ফাংশন নাই। আর এটা নিয়ে তো প্রশ্ন করা হয় না। একটা প্রশ্ন বলতে পারে যে, can you tell me how we hear? So physiology of hearing, starting from the vibration of the air molecule, passing through the external canal, pinna is collecting the sounds, and then the ear vibration of the ear is striking the eardrum, and the eardrum also vibrates, and then the vibration passes through the malleus, incus, and stapes to the fluid in the inner ear. As you know, the surface area of the eardrum and the surface area of the stapes foot plate is about 18:1 ratio. Sometimes say 40:1 ratio, and the lever mechanism is 1.3. So if you multiply this, it is coming up 18:1. That means, তুমি জানো একটা sound conduction যখন ear is very thin media, but fluid media is very thick. So ওই fluid media কে vibrate করতে গেলে অনেক স্ট্রেংথ, অনেক প্রেসার দরকার, ফোর্স দরকার। যে ফোর্সটা আসতেছে যখন সার্ভিস অফ দি ইয়ারড্রাম থেকে যখন ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স যখন ওই স্মল সার্ফেস এরিয়াতে যাচ্ছে, তখন ওই প্রেসারটাও ওইভাবে বেড়ে যাচ্ছে, সো দ্যাট উই ক্যান ভাইব্রেট দ্য ইনার ইয়ার। তারপর ড্যান্সিং ইনার ইয়ার যখন মুভ করতেছে, তখন তুমি জানো স্কেলা, মিডিয়া স্কেলা, টিম্পানাস স্কেলা, ভেস্টিবুলাই, অল আর ড্যান্সিং। এরপরে মেমব্রেন টেক্টোরে ড্যান্সিং করতেছে, হেয়ার সেলগুলা বেজলার মেমব্রেনে থাকে, তারপর দুই দিক থেকে চাপ দিচ্ছে, দেন action potential is coming up, and the hearing is coming through the cochlear nerve down to the brain. So এটা আমরা খুব রিয়ালি জিজ্ঞাসা করে যারা খুব ভালো করে তাদেরকে। আদারওয়াইজ তুমি যদি বলো যে ফাংশন অফ দ্য ইয়ার ইজ হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, দ্যাটস ইট, আর কিছু লাগে না। সো এটা তো হয়ে গেল। আচ্ছা, এবার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কামিং ফ্রম সিমটমস অফ ইয়ার ডিজিজেস, আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করি, কেউ যে কিছুই না পারে, দেখা যায় কিছুই পারছে না, তখন বলি ঠিক আছে, পাস করানোর জন্য বলি, আচ্ছা বলো তো যে 5টা কন্ডাকটিভ হিয়ারিং লসের কারণ বলো। একদম সিম্পল কোয়েশ্চেন, এটাও অনেক সময় পারে না। তো এই জন্যে সিমটমস অফ ইয়ার ডিজিজের ভিতরে আমরা কমনলি হিয়ারিং লস বা ডেফনেস নিয়ে আমরা জিজ্ঞাসা করি ভাইদের। তুমি বলো যে হোয়াট ইজ ডেফনেস? Deafness is defined as hard of hearing or impairment of hearing. If you say loss of hearing, সেটা কিন্তু ডেফনেসের আসলে সেটা হয়ে গেল টোটাল লস অফ হিয়ারিং। হ্যাঁ, সেটা তো ডেফনেসের ডেফিনেশন হলো। ডেফনেস মানে কানে শুনতে অসুবিধা, প্রবলেম অফ হিয়ারিং। সো ডেফনেস ডিফাইন্ড as impairment of hearing. It can be mild, can be moderate, can be severe, can be profound. এখন তার গ্রেডিং, এটা আমরা ডিসকাস করেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু গ্রেডিং আছে, প্রফেসর জি ব্রাউনিং গ্রেডিং আছে। যে কোনো একটা তোমরা বলতে পারো মাইল্ড, মডারেট, সিভিয়ার, profound hearing loss. So impairment of hearing is called deafness. Now then tell me what are the different types of deafness? আমরা বলি এটা জিজ্ঞাসা করি, you saying that there are 4 types of deafness. তোমরা অনেক সময় বলো 2 types of deafness, one is conductive, another is sensorineural. এতে পাস হয়ে যাবে, কিন্তু if you want to clear this one, 4 types. One is conductive deafness,
Another is sensory neural hearing loss or deafness. Another is mixed, means combination of conductive and sensory neural. Another is psychogenic deafness. Patient is absolutely normal hearing, but he or she feign deafness. That means he show, oh, I am not hearing anything, to claim some money from insurance company, or to deceive people. So this is psychogenic deafness. Okay. Then tell me 5 causes of conductive deafness. তোমরা জানো যে সাউন্ড কন্ডাকশন মেকানিজমে আমরা বলি যে any dam lesion or any cause starting from the external auditory canal or pinna, then external auditory canal, eardrum, middle ear, up to the stapes foot plate, because stapes foot plate on the conductive apparatus. So any lesion along this long pathway causes conductive hearing loss. So যে কোনো যেমন congenital microtia or agenesis of the external auditory canal তোমাদের কন্ডাক্টিভ ডেফনেস হবে। বাট এটা আমি চাই যে এত রেয়ার কজগুলো আগে না বলে সিম্পল কজগুলো বলবে। হ্যাঁ, তুমি যদি ডিজিজটাকে ভাগ করো কনজেনিটাল, ইনফেক্টিভ, ইনফ্লেমেটরি, নিওপ্লাস্টিক, ট্রমাটিক অ্যান্ড সো ইন দিস ওয়ে ইউ ক্যান টেল। ধরো যদি রিটেনে আসে তাহলে কিন্তু সন্দেহ লিখতে পারো যে বিকজ এনি কজিওলজি তোমাদের কিছুই মনে না থাকে, তাহলে এই যে থিওরিটা আছে এই থিওরি তুমি ফালাই দাও, দেখবে মনে করে 2-1টা লিখতে পারবা। হ্যাঁ, তোমার ব্লাঙ্ক হবে না। তুমি যদি ভাইবার সময় যদি জিজ্ঞাসা করা হয় তখন তুমি ভাগ করবা যে কোনো ডিজিজ কজিওলজি, তুমি ভাগ করে না যে ইট ক্যান বি কনজেনিটাল, ক্যান বি অ্যাকোয়ার্ড, এর মধ্যে ইনফেক্টিভ, ইনফ্লেমেটরি, যেভাবে আমরা ডিজিজ ভাগ করি ইনফেক্টিভ, ইনফ্লেমেটরি, হ্যাঁ, ট্রমাটিক, নিওপ্লাস্টিক, তারপর কিছু না পাওয়া মিসেলেনিয়াস। তো কনজেনিটালের ভিতরে ধরো যেটা বললাম যে congenital microtia, congenital agenesis of the external auditory canal or absent pinna, এটা হতে পারে। ইনফেক্টিভ মিন্স otitis externa, কোনটা দেখা গেল যে কিছু ডেব্রিজ দেয়া, অটোমাইক্রোস্কোপিক প্লাগ দেয়া, কানটা বন্ধ হয়ে গেছে, তাহলে কন্ডাক্টিভ ডেফনেস হতে পারে। ইম্প্যাক্টেড ওয়্যাক্স আমরা একটা কমন প্রবলেম, এটা তোমরা মিসেলেন্সের মধ্যে ফেলাই দাও, বাট সাধারণত ভাইবার সময় বলার সময় এত কিছু না বলে কয়েকটা কমন কজ বলবা। যেমন কজ অফ কন্ডাক্টিভ ডেফনেস, Number 1, impacted wax. Okay. Number 2, acute otitis media. Number 3, otitis media with effusion. Number 4, chronic suppurative otitis media. And number 5, otosclerosis. Tell us only 5 important causes. এরপর যে আরো কিছু জানতে চায় তখন আরো যা যা আছে এইভাবে ভাগ করে বলতে পারো। অটাইটিস এক্সটার্নাল বলতে পারো, এর ভিতরে ফরেন বডি ইম্প্যাকশন বলতে পারো, অটোমাইকোসিস বলতে পারো, দেন টিউমার অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল, অস্টিওমা অর এক্সোস্টোসিস, দিয়ে কানটা বন্ধ হয়ে গেছে। তাহলে এগুলো বলতে পারো কি দিস আর দ্য রেয়ার কজেস। কিন্তু ক্লাসিক্যাল 5টা কারণ যদি জিজ্ঞাসা করি, আমরা সাধারণত 5 তাই বলি, বাবা 5টা কারণ বলো তো কন্ডাক্টিভ ডেফনেসে, যেভাবে বললাম ইম্প্যাক্ট অফ ওয়্যাক্স এইভাবে বলবো। আচ্ছা, এরপরে sensory neural hearing loss. What are the common causes of sensory neural hearing loss? Actually, this is a huge cause. Actually, there are many causes of sensory hearing loss. যদি আপনার প্রথমে বলো congenital sensory hearing loss means congenital deafness, একটাই মনে রাখবে, maternal TORS infection. Maternal TORS infection এর জন্য বাচ্চা congenital deaf and dumb হতে পারে, হ্যাঁ, ওটা হতে পারে। এছাড়া আরো সিনড্রোম যেগুলো আছে, ডাউন সিনড্রোম, টিচার-কোলিন সিনড্রোম, পিয়েরে-রোবিন সিনড্রোম, ওয়ালডেনবার্গ সিনড্রোম, পেন্ডেট সিনড্রোম, এত কিছু সিনড্রোম, এগুলো পোস্টগ্রাজুয়েটের জন্য, তোমাদের জন্য না। তোমাদের জন্য শুধুমাত্র congenital maternal TORS infection or congenital hypoxia, নিউরোনাল জন্ডিস, এগুলোর থেকে যে হাইপোক্সিক ড্রাইভের জন্য বাচ্চার হিয়ারিংটা লস হয়, দ্যাট মিনস ইনার ইয়ারটা ড্যামেজ হয়ে যায়, তারপরে কিন্তু বাচ্চা ডেফ অ্যান্ড ডাম্প হয় বা বর্ন ডেফনেস নিয়ে আসে। তো এগুলো সেন্সরি হিয়ারিং লস, এটা congenital TORS infection। এরপরে ক্লাসিক্যাল, if I say what is the commonest cause of sensory hearing loss around the globe, irrespective of age and sex, then number 1 is presbyosis. That means due to aging process, সবারই দেখবে মামা চাচা, দাদা, নানি, দাদি, eventually একটা বয়স আসে কানে কম শোনে। The exception is my own nani and my own nana. My nana just survived around 103 years, এবং 103 বছর বয়সে নানার কানেও কম শুনতো না, নানার চোখেও চশমা লাগতো না। নানি এখন 95 ইয়ার্স বয়স। আই হ্যাভ 5 জেনারেশন ইন মাই ফ্যামিলি, এবং নানির এখন পর্যন্ত কোরআন শরীফ পড়ে, কোনো চোখে চশমা লাগে না। সুতরাং এগুলো হচ্ছে এক্সেপশনাল।
কিন্তু বয়সের জন্য কোনো কমছে না। presbyosis is the classical cause of sensory hearing loss. Then number 3, there are some disease like infective labyrinthitis. Infection of the inner ear is called labyrinthitis. So labyrinthitis is classical cause. Then number 4, orthotoxic drugs. এবার এটা পরীক্ষা জিজ্ঞাসা করি আমরা, রিটেন পেপার আসি, শর্ট নোট দিই, অটোক্সিক ড্রাগস দিয়ে আমরা সেন্সরি হ্যান্ডেল হয়। হোয়াট আর দ্য কমন অটোক্সিক ড্রাগস একদম জানতে হবে, পরীক্ষা জিজ্ঞাসা করি আমরা। যেমন ক্লাসিক্যাল অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ, হ্যাঁ, জেন্টামাইসিন ইটস এ ক্লাসিক্যাল ওয়ান। দেন হাই স্লিং diuretics, দেন বিটা ব্লকার্স, ওকে, দেন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগস, ক্লোরোকুইন আর কুইনিন। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, অটোক্সিক ড্রাগস কি কি আছে, ওকে, এটা আমরা জিজ্ঞেস করি। তারপরে কিছু ক্লাসিক্যাল ডিজিজ আছে যেমন মিনিয়ার ডিজিজ, এখানে সেন্সরি হিয়ারিং লস হয়, ওকে। এরপরে তোমার একটা টিউমার, ধরো ইনার ইয়ার টিউমার বলো, অ্যাকোস্টিক নিউরোমা, তো নিউপ্লাস্টিক হয়ে গেল। তার মানে একটা টাকা বলে দেখবে, একটা টাকা ঢুকাতে পারো তুমি ইচ্ছা করলে। তাহলে সেন্সরি হিয়ারিং লসের যদি বলি ক্লাসিক্যাল কারণ কি, আমরা বলবো presbyosis, ক্লাসিক্যাল, orthotoxic drugs, another is important, okay, menial disease, labyrinthitis, okay, acoustic neuroma. So these are the sensory hearing loss. এরপরে ডেফনেসের আবার যদি আরো একটু ভালো করো তাহলে আমরা বলতে পারি আরো কিছু ডেফনেসের কিছু প্যাটার্ন আছে, যেমন সাডেন ডেফনেস, ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস। ফ্লাকচুয়েটিং হিয়ারিং লসের যদি একটা কারণ হলো মিনিয়ার ডিজিজ, অটারিস মিডিয়া উইথ ডিফিউশন, ইম্প্যাক্টেড ফরেন বডি, এগুলো হচ্ছে ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস। আচ্ছা, সাডেন হিয়ারিং লসের ভিতরে ধরো সাডেন ডেফনেস যদি আমরা বলি যে সাডেন ট্রমাটিক কন্ডাক্টিভ ডেফনেস, তাহলে কি কারণ হতে পারে? এটা পেশেন্ট গোসল করতেছে বা লোক গোসল করতেছে, হঠাৎ আপনার টেকিং বাথ, আমি কানে কম শুনতেছি, কানটা ব্লক হয়ে গেছে, এটা কি জন্য হতে পারে? এটা হতে ইম্প্যাক্টেড ওয়্যাক্স দিয়ে হতে পারে। যখন শ্যাম্পু করতেছো, ওয়্যাক্সটা ওয়াটারের সাথে মিক্স আপ করে সোয়েল আপ হয়ে গেল, হয়ে পুরো কান বন্ধ করে দিল। সো সাডেন ডেফনেসের কারণের মধ্যে একটা ইম্প্যাক্টেড ওয়্যাক্স, নাম্বার 2 ইম্প্যাক্টেড ফরেন বডি, হঠাৎ একটা ফরেন বডি ঢুকে গেল, কানটা ব্লক করে দিল, তাহলে হতে পারে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অটাইটিস এক্সটার্না বা ফাঙ্গাল ডিজিজ দিয়া পুরো কানটা বন্ধ হয়ে গেল, তাহলে এটা সাডেন ডেফনেস হতে পারে। এছাড়া কি করতে পারো, তোমাকে আমি সাডেন ডেফনেস বানাতে পারি এখনই, রাইট নাও। কি হলো, জোরে একটা থাপড় মারলাম, ব্রিক্স লাভ, কানের পর্দা ফেটে গেল, অথবা একটা সামনে একটা ধাম করে একটা প্রচন্ড সাউন্ড হলো, হয়তো ইয়ার ড্রামটা রাপচার করতে পারে। সো ট্রমাটিক রাপচার দা ইয়ার ড্রাম, অথবা কটন মারতে ইয়ে করতেছো, এরকম চার্জ দিল, ব্যাস। সো দিস আর দ্য কমন ক্লাসিক্যাল কজ অফ সাডেন কন্ডাক্টিভ ডেফনেস। এছাড়া তোমার সেন্সরি হিয়ারিং লস, সাডেন সেন্সরি হিয়ারিং লস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তুমি যদি রাইট টাইমে চিকিৎসা না দাও, পেশেন্ট হ্যাভ ইরিভার্সিবল হিয়ারিং লস। তো এই জন্য সাডেন সেন্সরি হিয়ারিং লস মেইনলি হয় ভাইরাস দিয়ে। সো ভাইরাল ল্যাবরিনথাইটিস দিয়া, সাডেন ফ্লু হয়েছে বা ভাইরাস দিয়ে সাডেন কানটা বন্ধ হয়ে গেল, আর কানে কিছু শুনতেছে না, দিস সাডেন সেন্সরি হিয়ারিং লস। ইডিওপ্যাথিক দিয়ে হতে পারে, ভাইরাল দিয়ে হতে পারে, ভাস্কুলার হতে পারে, থ্রম্বোএম্বোলিক দিয়ে হতে পারে, অটোক্সিক ড্রাগ দিয়ে হতে পারে, হ্যাঁ, অথবা ট্রমাটিক রাপচার, ল্যাবিরিন্থিন ক্যাপসুলার রাপচার হতে পারে, যেমন লংজিটিউডাল ফ্র্যাকচার, সরি ট্রান্সভার্স ফ্র্যাকচার অফ দ্য টেম্পোরাল বোন, টেম্পোরাল বোন ফ্র্যাকচার দিয়ে কিন্তু হতে পারে। অথবা আর্টেজেনিক ট্রমা করলা, তুমি কানের অপারেশন করতেছো, করার পর তুমি ল্যাবিরিন্থ থেকে উড়াই দিলা, ল্যাবিরিন্থিন ইনজুরি। সো দিস আর দ্য ক্লাসিক্যাল কজ অফ সাডেন সেন্সরি হিয়ারিং লস। সাডেন ডেফনেস নিয়ে যদি একটা রুগী আসে সাডেন সেন্সরি হিয়ারিং লস নিয়ে, তাহলে তার কি চিকিৎসা প্রটোকল আছে, এটা আমাকে জিজ্ঞাসা করে। আমার খুব ফেভারিট কোয়েশ্চেন, হাউ টু ট্রিট সাডেন সেন্সরি হিয়ারিং লস। কেন বলছি, বিকজ অনেক ইএনটি স্পেশালিস্ট কাছে রুগী যায় সাডেন ডেফনেস নিয়ে, ওরা মনে করছে ঠান্ডা লাগছে, ইএনটি স্পেশালিস্ট কিন্তু ঠান্ডা লেগে ঠান্ডার ওষুধ দিয়ে দিচ্ছে, এন্টিহিস্টামিন দিচ্ছে, নাকে ড্রপ দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এবং আলটিমেটলি তার কানটা কিন্তু ইরিভার্সিবল লস হয়ে যাচ্ছে। এই জন্য এটা চিকিৎসা জানতে হবে তোমাদের। সাডেন সেন্সরি হিয়ারিং লসের চিকিৎসায় হচ্ছে প্রথমে আমরা একটা স্টেরয়েড দিব, প্রেডনিসোলন দিব প্রথমে, তারপরে অ্যান্টিভাইরাল ড্রাগ দিব, সেরিব্রাল ভ্যাসোডাইলেটর দিব, ডেক্সট্রন দিব, ইনহেলেশন অফ কার্বোজিন, মানে 95% অক্সিজেন 5% কার্বন ডাইঅক্সাইডের ইনহেলেশন ফর ভ্যাসোডাইলেটেশন কাজ করে, এগুলো আমরা দিব। এটা প্রোটোকল আছে বইতে, আমার বইতে তো আছে, দেখে নিতে হবে। আচ্ছা, এইবার গেল তাহলে তিনটা ডেফনেস মধ্যে মোটামুটি একটা আইডিয়া হলো। আচ্ছা, এই রিলেশন আরো বলি, ক্লিনিক্যাল সিনারিও নিয়ে। সেটা হচ্ছে কি, ধরো একটা বাচ্চা বর্ন ডেফ চাইল্ড যদি আসে, হাউ টু অ্যাসেস হিয়ারিং লস, এই বাচ্চাকে আমরা কিভাবে অ্যাসেস করবো, এটা পরীক্ষায় আমরা দিই, ভাবেতে আমরা জিজ্ঞাসা করি। তো একটা তোমার যখন শুরু করো কি পিওর নডোগ্রাম ইম্পিডেন্স, এই পিওর নডোগ্রাম এই বাচ্চা করা যাবে, এক নিউবর্ন বেবি, 6 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, যে সাসপেক্টেড যে সেটা একটা তার সেন্সরি হিয়ারিং লস হতে পারে, তাহলে তার জন্য আমরা কিছু স্পেশাল টেস্ট আছে, যেটা বলে অবজেক্টিভ টেস্ট অফ হিয়ারিং, যেমন অটো অ্যাকোস্টিক ইমিশন একটা টেস্ট। 2 নম্বর হচ্ছে
ইলেকট্রোককুলোগ্রাফি, 3 নম্বর হচ্ছে ব্রেন স্টিম ইভোক রেসপন্স অটোমেট্রি। এছাড়া নিউরন বেবি যখন আসে তখন আমরা একটা এআরসি বলা হয়, অডিটরি রেসপন্স কার্ডিওলে ঢুকে দিয়ে আমরা স্টিমুলেশন দিই, যেটা তাকায় কিনা, এরকম ব্লিঙ্ক করে কিনা সেরকম বুঝতে পারি। তো এগুলি হচ্ছে বাচ্চাদের পেডিয়াট্রিক হিয়ারিং অ্যাসেসমেন্ট। এছাড়া একটু বড় বাচ্চা হলে এরকম তালি দিয়ে দেখে তাকায় কিনা, এটা বলা হয় ফ্রি ফিল্ড অডিওমেট্রি আর ডিস্ট্রাকশন টেস্ট। বাচ্চা আরেকটা যে বড় হয়ে গেল তখন আমরা পেট্রন অডিওগ্রাম, ইম্পিডেন্স অডিওগ্রাম করবো। আর অ্যাডাল্ট পেশেন্টদের জন্য হিয়ারিং অ্যাসেসমেন্টের জন্য তো জানোই আমরা স্টাডি টিউনিং ফর্ক টেস্ট থেকে শুরু করে সব কিছু করবো। ওকে, তাহলে এটা আমরা ডেফিনেশন সম্বন্ধে অনেক কিছু বললাম, বিকজ ডেফিনেশন একটা হিউজ চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। এখানে রিলেটেড আমরা কোশ্চেন করি টিউনিং ফর্ক টেস্ট, রিন ইন্ডিকেটিভের একটা কারণ বলো, তারপরে কন্ডাক্টিভ ডেফিনেশনের কারণ বলো, ফলস রিন ইন্ডিকেটিভের কিভাবে হয় এটা তোমাদের অস্কিতে থাকবে। তো এটা আলোচনা করছি না, এটা করে নেব। এরপর টিনিটাস। আচ্ছা, টিনিটাসের যদি কমপ্লিকেটেড জিনিস, যদি মনে করো টিনিটাসের কারণ আমি জানা নাই, তুমি যদি ডেফনেসের কারণ জানো, ইফ ইউ নো দ্য কজ অফ ডেফনেস, জাস্ট পুট অন ইন টিনিটাস। তার মানেটা কি? তার মানে ডেফনেসের যে কারণগুলো আছে সবগুলো কারণেই টিনিটাসের কারণ হতে পারে। বিকজ টিনিটাসে আমরা বলি যে কোনো লোক যখন টিনিটাস নিয়ে আসে তখন ডেফিনেটলি হি অর শি মাইট হ্যাভ সাম recognizable amount of hearing loss. Without hearing loss, tinnitus is very unlikely. That's why tinnitusের কারণে তুমি সবগুলা ডেফনেসের কারণ ঢুকে দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা বলবো tinnitusের ক্লাসিক্যাল কারণ আছে, বিশেষ করে সেন্সরি হিয়ারিং লসের কারণেই tinnitusটা বেশি হয়। এক্সেপ্ট ইম্প্যাক্টেড ওয়ার্ক দিয়ে tinnitus হতে পারে, ফ্রন্ট বডি ইনফেকশন দিয়ে tinnitus হতে পারে, তোমার তারপর অটোস্ক্লেরোসিস ইজ এ ক্লাসিক্যাল ডিজিজ, অটোস্ক্লেরোসিস tinnitus হতে পারে। এছাড়া অটোক্সিক ড্রাগস, ল্যাবিরিনথাইটিস, অ্যাকোস্টিক নিউরোমা, অল কজ অফ টিনিটাস। তো টিনিটাস সম্বন্ধে হয়ে গেল। বাট টিনিটাস চিকিৎসা কি দিবা? টিনিটাস চিকিৎসা দেখবো আমরা ওইভাবে পিরিয়ড একটা অডিওগ্রাম করে দেখবো তার হিয়ারিং লস আছে কিনা। যদি হিয়ারিং লস থাকে তাহলে আমরা যদি হিয়ারিং লসে কারেক্ট করতে পারি, ধরো সাপোজ একটা ট্রমাটিক রাপচার ইয়ারড্রাম অথবা কারো অপারেশন লাগবে, অপারেশনের মধ্যে যদি আমরা হিয়ারিংটা ইমপ্রুভ করে দিতে পারি তাহলে তার টিনিটাস চলে যাবে। অথবা যদি আমরা দেখি তার কোনো কারণ আছে কিনা, সেক্ষেত্রে আমরা টিনিটাস চিকিৎসা দেবো। এছাড়া হিয়ারিং লস থাকলে আমরা হিয়ারিং এইড দেবো। তাতে যদি টিনিটাস না যায় তাহলে আমরা টিনিটাস মাস্কার দিব। এছাড়া আমরা কিছু ড্রাগ দিই টিনিটাসে, যেমন সিনারন, তারপরে মিনারেল বা বিটাইসিন হাইড্রোক্লোরাইড আমরা টিনিটাসে দিই, জিঙ্কো বা অ্যালকোলাইড দিই। কিন্তু এগুলো সবগুলোতেই 90% কাজ করে না, বা 95% কাজ করে না। কিন্তু আমাদের কিছু মেডিসিন লিখতে হয়, এই জন্য আমরা লিখি। টিনিটাস সাধারণত ড্রাগ তেমন কাজ করে না। এবার আসো ভার্টিগো। হোয়াট ইজ ভার্টিগো? না, হোয়াট ইজ টিনিটাস দেন? টিনিটাসের ডেফিনেশনটা কি? তুমি কিসের জন্য মনে না থাকে তাহলে বলবে টিনিটাস ইজ ডিফারেন্ট হ্যালুসিনেশন অফ সাউন্ড। তার মানে তার সাউন্ড হ্যালুসিনেশন হচ্ছে। এক্সাক্ট ডেফিনেশন হচ্ছে কি, দ্য পারসেপশন অফ সাউন্ড which is not produced by any external applied mechanoacoustic or any sound source. তার মানে বাইরে কোনো সাউন্ড সোর্স নাই কিন্তু আমি শব্দ পাচ্ছি, এটাই টিনিটাস। তো টিনিটাস ইজ ডিফাইন্ড অ্যাজ পারসেপশন অফ সাউন্ড which is not produced by any sound source. খালাস। এখন এরপরে আসো ভার্টিগো। ভার্টিগোটা ক্লাসিক্যালি ভাইভাতে আমরা খুব জিজ্ঞাসা করি যে বলো 5টা কারণ বলো ভার্টিগো। ভার্টিগো বলতে কি বোঝায়? তো ভার্টিগো মানে ইজ এগেন the hallucination of movement. That means something is moving, your head is moving or surrounding is moving. Simply hallucination of movement. Now vertigo আমরা যদি বলি 5টা কারণ বলো ভার্টিগো, তাহলে ভার্টিগো ডায়াগনোসিস প্যাটার্নের জন্য আমি ভাগ করেছি আমার বইটাতে, বা আমি বলি ক্লাসের ভিতরে যে তুমি কয়েকটা ভাগে ভাগ করে নাও ভার্টিগোটাকে। যেমন পেশেন্টের পজিশনাল ভার্টিগো, আগে পজিশন দিয়ে করো যে ইজ ভার্টিগো অ্যাসোসিয়েটেড উইথ এনি পজিশন। ধর দেখা গেলো পেশেন্টের ঘাটটা ঘুরে এলো, ডিজিজ স্পেল শুরু হয়ে গেল, অথবা বিছানা থেকে উঠতেছে অথবা বিছানা যাচ্ছে, এই যে টার্নিং হচ্ছে হেডের, এখানে যে ভার্টিগোটা হচ্ছে এটাই বলা হয় পজিশনাল ভার্টিগো, আর এখানে সে বিনাইন প্যারাক্সিসমাল পজিশনাল ভার্টিগো। এরপরে ইজ পেশেন্ট প্রেজেন্টেড উইথ অনলি ভার্টিগো, তার মানে কি পেশেন্ট শুধুমাত্র ভার্টিগো আছে, নো ডেফনেস, নো টিনিটাস। তাহলে এটার কিছু কারণ আছে, যেমন ভেস্টিবুলার নিউরোনাইটিস, যে একটা আপার ইয়ার ইনফেকশন হওয়ার পর হঠাৎ করে দেখা পেশেন্ট সিভিয়ার ভার্টিগো এন্ড ভমিটিং, বাট হিয়ারিং লস নাই, টিনিটাস নাই, অনলি ভার্টিগো, এটা বলা হয় ভেস্টিবুলার নিউরোনাইটিস। দেন ভাগ করো দি পেশেন্ট প্রেজেন্স উইথ ডেফনেস, টিনিটাস, ভার্টিগো, এই যে 3টা সিমটমে ইয়ারে ট্রায়েড, ডেফনেস, টিনিটাস, ভার্টিগো। এটা তুমি তখন কয়েকটা কারণ আছে, যেমন মিনিয়ার ডিজিজ, মিনিয়ার সিনড্রোম, কোগান সিনড্রোম, সিফিলিস, ল্যাবিরিনথাইটিস, অটোক্সিক ড্রাগস, ইন্ট্রাক্রানিয়াল টিউমার। তাহলে এগুলো কারণ হতে পারে। মানে এছাড়াও জেনারেল কজ অফ ভার্টিগো আছে, পেশেন্টের সিভিয়ার এনিমিয়া হয়,
high blood pressure, hypertension, some medical disease, some drug, they can cause vertigo. তো এই জাস্ট কয়েকটা নাম বললেই হয়ে গেল, 5টা নাম বললেই তোমার হয়ে গেল ভার্টিগো। এরপরে ডিসচার্জ। ডিসচার্জ আমরা ওইভাবে জিজ্ঞাসা করি না, আমরা ডিসচার্জ কি করি ক্রনিক সাবরের অর্ডার্স মিডিয়ার যখন পড়াবো তখন বলবো এটা, বিকজ আমরা বলে এইভাবে যে একটা পেশেন্ট যে ডিসচার্জ নিয়ে আসছে ফাউল স্মেলিং ওরাল ডিসচার্জ উইথ ডেফনেস, তখন ডায়াগনোস্টিক কি চিকিৎসা দেবে এটা আমরা পরে আলাপ করবো, সিএসএম আলাপ করবো। বাট দিস ভেরি ইম্পর্টেন্ট ইজ অটালজিয়া। Otalgia is very important for exam. Now, otalgia ta ki pain in ear. So, otalgia may be primary otalgia, that means ear cause, maybe referred otalgia. That means কানে ব্যথা হচ্ছে একটা কানের কারণের জন্য হচ্ছে, দিস ইজ প্রাইমারি অটালজিয়া। আর একটা হচ্ছে যে কানের যে নার্ভ সাপ্লাই আছে, ফিফথ নার্ভ, যেমন অডিকুলার টেম্পোরাল আপনি যা কানের সাপ্লাই দেয়, কিডনি সাপ্লাই। সো ফিফথ নার্ভ অন্যান্য জায়গায় সাপ্লাই দেয়। ফিফথ নার্ভ অলসো সাপ্লাই দ্য নোজ, সাইনাসেস and nasopharynx. So fifth nerve supplying pinna or auricle, as well as fifth nerve supplying the sinus, the nasopharynx, adenoid. So এই এরিয়াতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু রেফারেন্স হতে পারে। এছাড়া কানটা সাপ্লাই দিচ্ছে তোমার ক্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, দ্যাট মিনস মিডুলার ক্যাভিটি। তো মিডুলার ক্যাভিটির ভিতরে tympanic plexus of the glossopharyngeal nerve. So glossopharyngeal also supplying the oral cavity, oropharynx, tongue base. তাহলে এই কারণে যদি টনসিলের প্রবলেম হয়, টনসিলাস তাহলে হতে পারে। এছাড়া এই সাপ্লাই দিচ্ছে তোমার ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ যেটা বলা আর্নল্ডস নার্ভ, এক্সটার্নাল অডিও ক্যানালের সাপ্লাই দিচ্ছে। সুতরাং যদি ভ্যাগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে, আবার এদিকে টাং বেস অথবা হাইপোফ্যারিংস, ইসোফেগাস, ল্যারিংস এগুলো সাপ্লাই দিচ্ছে। তো এটাতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে কান ব্যথা হতে পারে। অথবা এটা কিউটেনাস নার্ভ যেটা আছে, গ্রেট অডিকুলার নার্ভ অ্যান্ড লেসার অক্সিকুলার নার্ভ, এই যে নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে কানে, তাহলে সার্ভিক্যাল 2 অ্যান্ড সার্ভিক্যাল 3 যদি আর অন্য কোথাও সাপ্লাই দেয়, যেমন সার্ভিক্যাল স্পাইনে সাপ্লাই দেয়, অস্টিওমাইলাইটিস, টিএম জয়েন্ট, এগুলো তাহলে রেফার্ড অটালজিয়া হতে পারে। তাহলে আমরা অটালজিয়াকে দুভাবে ভাগ করলাম, একটা প্রাইমারি অটালজিয়া আর একটা রেফার্ড অটালজিয়া। অটালজিয়া একটা বিগ চ্যাপ্টার রাখে, একটা 1 ঘন্টার লেকচার আমরা অটালজিয়া নিতে পারি, দিস ইজ ভেরি বিগ। বা ভাইবার সঙ্গে এত কিছু জিজ্ঞাসা করি না, আমাকে বলো 5টা প্রাইমারি অটালজিয়ার কারণ বলো, তখন বলবে যে ফ্রাঙ্কোলোসিস অফ দ্য এক্সটার্নাল অডিও ক্যানাল নাম্বার 1, নাম্বার 2 অটোমাইকোসিস, যেগুলো পেইনফুল কন্ডিশন, অটোমাইকোসিস, নাম্বার 3 ইম্প্যাক্টেড ওয়্যাক্স, ওকে, ইম্প্যাক্টেড ওয়্যাক্স, নাম্বার 4 traumatic rupture of the eardrum or ear trauma, acute otitis media, then malignant otitis externa and cancer of the middle ear. So এই যে 5-6টা কারণ বললাম, এগুলো হচ্ছে প্রাইমারি অটালজিয়ার মেইন কারণ। Don't forget this, otitis externa, diffuse infective otitis externa, very ear canal is very much swollen and edematous, কানের ভিতরে কিছু দেওয়া যাচ্ছে না, হঠাৎ করে সে গোসল করছে, কক্সবাজার বেড়াতে গেছে, পানিতে ছাপাইছে, ব্যাস তারপরে কানটা ফুলে গেল, ক্যানালটা পুরো ব্লক হয়ে গেল, ইডিমাটাস, এটা বলা হয় ডিফিউজ ইনফেক্টিভ অটাইটিস এক্সটার্না। এছাড়া ফ্রাঙ্কোলোসিস অফ দ্য এক্সটার্নাল অডিও ক্যানাল, যদি স্ট্যাফিলোককাস অরিয়াস দেওয়া হয়, এখানে কানের ভিতরে একটা ফোড়া থাকে, ফ্রাঙ্কোলোসিস। এছাড়া ইম্প্যাক্টেড ওয়াক্স, গোসল করছে হঠাৎ করে কানটা ফুলে গেল, দেখলে প্রচন্ড ব্যথা, দেখলো ওয়াক্স দিয়ে ভরে গেছে এবং ইম্প্যাক্ট হয়ে গেছে। সো ইম্প্যাক্টেড ওয়াক্স, ইম্প্যাক্টেড ফরেন বডি, প্রাইমারি অটালজিয়া। ট্রমাটিক রাপচার অফ দ্য ইয়ারড্রাম, কানে থাপ্পড় মারলে কান দিয়ে ব্লিডিং হচ্ছে, কান ব্যথা হবে। এরপরে অ্যাকুইট অটাইটিস মিডিয়া, এছাড়া তোমার হতে পারে যদি যেটা বললাম আর কি, যে ক্যান্সার অফ দ্য মিডল ইয়ার হয় তাহলে কিন্তু মালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না। আচ্ছা, এরপরে আমরা ক্লিনিক্যাল সিনারিও কিছু দিই অটাইটিস এক্সটার্না নিয়ে, যেমন এ 60 years old male diabetic patient presents with severe pain in ear, মানে primary otalgia, with bloodstained oral discharge and facial palsy. He is a diabetic patient, he is a immunocompromised patient. So what is your diagnosis? The diagnosis is malignant otitis externa. It is a positive organism, Pseudomonas aeruginosa. Furunculosis positive organism, Staphylococcus aureus. এগুলো আমরা জিজ্ঞাসা করি। Drug of choice কি? So drug of choice is ciprofloxacin is the drug of choice, but here malignant otitis externa we usually give ceftriaxone, we give tricarcillin. Also you can give cephalosporin long term, এবং এটার চিকিৎসার অনেক সময় আমরা we go for radical mastectomy, we can also go for circumferential petrosectomy. Okay, so these are treatment of malignant otitis externa. এইভাবে ক্লিনিক্যাল সিনড্রোম আমরা দিই। এরপরে তোমার তাহলে এটা সিমটমস নিয়ে অনেক
কথা হলো, এবং এটা অনেকগুলো কোশ্চেন তাহলে আমরা আলোচনা করলাম এই ইয়ার সিমটমস নিয়ে বিভিন্ন সিনারিওতে। এরপরে তোমার অটারিস এক্সটার্না, যেটা আমরা বলি ওয়াক্স, ইম্প্যাক্টেড ওয়াক্স হলে কি চিকিৎসা দিবা, এটা ট্রিটমেন্টটা কি ওয়াক্সের জানো যে আমরা সাধারণত ইফ ইজ ভেরি সফট ওয়াক্স উই ক্যান সাক ইট আউট, ইফ ইজ ভেরি হার্ড উই পুট সাম অলিভ অয়েল or Sudibicarb or a Waxel to make it soft and then clean it out. Sometimes with the probe I can take it out or you can take it out. Okay, so different আছে ওয়াক্সের। এরপরে ওকে, এরপরে এই টপিকসে দেখলাম কিছু কোশ্চেন আছে আমার ইয়েতে সেকশনে। হাউ টু অ্যাসেস হিয়ারিং চিলড্রেন আমরা আলাপ করেছি। টিনফক টেস্ট নিয়ে সাধারণত এত কিছু ভাইবেতে আমাদের কিছু জিজ্ঞাসা করা হয় না, এটা আমরা অস্কি এক্সামিনেশনে বলে জিজ্ঞাসা ডু টিনফক টেস্ট, আর অস্কিতে দিয়ে একটা টিনফক দিয়ে বলে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টেস্ট ডান বাই টিনফক। তো তোমাদের জন্য যে দরকার সেটা হচ্ছে টিনফক টেস্টের ভিতরে তোমরা 5টা টেস্ট আমি বলি, বাট 3টা টেস্ট বা 2টা টেস্ট করা দরকার। একটা টিনফক টেস্ট, রিনি টেস্ট এন্ড ওয়েবার টেস্ট, এই দুটো জানলেই চলে। এবিসি টেস্টও করতে পারো। টিনফক টেস্টের সাধারণত ক্লাসিক্যাল দুইটা, একটা হচ্ছে রিনি টেস্ট, অ্যানাদার ইজ ওয়েবার টেস্ট। What is the principle of Rini test? Rini test is to compare air conduction with the bone conduction in the same air. So to compare air conduction with the bone conduction in the same air is principle of Rini test. To compare. Now, Rini test interpretation, usually air conduction better than bone conduction, so Rini is positive. In case of conductive deafness, bone conduction better than air conduction, so Rini is negative. এটা আমাদের জানতে হবে। In case of sensorineural hang loss, we can say also Rini is positive. কিন্তু এই ক্ষেত্রে দেখবা সেন্সরি হ্যান্ড লসে যখন সামনে ধরবা টিনফকটা, ক্যান ইউ হিয়ার? ইয়েস, একটু লো সাউন্ড পাওয়া যাবে, পিছনে থেকে সে সাধারণত শুনতে পায় না। সো এয়ার কন্ডাকশন প্লাস বোন কন্ডাকশন 0, স্টিল এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন, সো রিনি ইজ পজিটিভ। ওকে, আচ্ছা, এবার ওয়েবার টেস্ট। এবার আসলে ওয়েবার টেস্ট, তাহলে প্রথমে এইভাবে স্টার্ট করবে। এখানে টিনফক দেবা, যার প্রথমে দেখে নেবে হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ। তারপর তুমি এই যে এই লং অ্যাক্সিসটা এই বরাবর কানে এই বরাবর ধরবে, 4 সেন্টিমিটার ফ্রম দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানাল। টিপটা ধরবে, টিপের কাছাকাছি টিপ, নোট এইভাবে ধরবে না, টিপটা ধরবে। যখন ইয়েস আই ক্যান হিয়ার, তখন তুমি পিছনে দিলা, তখন বললা যে কোনটা ভালো শুনছেন, সামনে আর পিছনে, কম্পেয়ার দিস। আচ্ছা, এবার ওয়েবার এইভাবে সিমিলারলি এইভাবে এই কানে ধরবে। আচ্ছা, ওয়েবার টেস্ট হচ্ছে কি, ওয়েবার টেস্ট একটু কম, এখানে আমরা ধরবো ফোরহেডে বা টপ অফ দ্য ভার্টেক্সে ধরবো, এইভাবে ধরবো। তো এখন তুমি এক্সপ্লেন করবে আর বলবে কোথায় ভালো শোনা যাচ্ছে, রাইট, লেফট আর মাঝখানে। সো ওয়েবার টেস্ট ইজ ইউজুয়ালি সেন্ট্রাল অর ইকুয়ালি হার্ড ফ্রম বোথ ইয়ার্স। যদি শিফটিং হয়, সাপোজ তুমি এখানে ধরছো, এটা আমার রাইট ইয়ার, এটা লেফট ইয়ার, সো ওয়েবার ইজ ল্যাটারাল টু দ্য রাইট ইয়ার মিন্স patient may have a right sided conductive deafness, or উল্টা বলতে পারে, or the opposite side, that means patient may have left sided profound sensorineural hearing loss. তো দুটোই হতে পারে ইন্টারপ্রিটেশন। এবিসি টেস্টে সাধারণত অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট, আমরা আমাদের একটু কম্পেয়ার বোন কন্ডাকশন অফ দ্য এক্সামিনার উইথ দ্য বোন কন্ডাকশন অফ দ্য পেশেন্ট। সাপোজ এই পেশেন্টের কন্ডাকটিভ হিয়ারিং লস যদি থাকে, তাহলে তার বোন কন্ডাকশনটা লেনদেনিং হবে, প্রলঙ্গার হবে দেন দ্য এক্সামিনার। তো এটা আমরা এবিসি টেস্ট বলি। অন্যান্য টেস্ট যেমন টিল টেস্ট, সেন্সার টেস্ট, এগুলো দরকার নেই। আচ্ছা, ইম্পিডেন্স অডিওমিটার শুনতে আমরা সবকিছু ভাইবেতে এমন কিছু জিজ্ঞাসা করেন, শুধু বলে আচ্ছা বলো তো ইম্পিডেন্স অডিওগ্রামের যে কটা গ্রাফ আছে, গ্রাফ বলো দেখি কোনটাতে কি গ্রাফ পাওয়া যায়। তো তোমার টাইপ এ গ্রাফ নর্মাল পেশেন্টের পাওয়া যাবে, ফ্ল্যাট এটাকে বলা হয় টাইপ বি গ্রাফ পাওয়া যাবে তোমার অটারিস মিডিয়া উইথ ইফিউশন, আর পাওয়া যাবে পারফোরেটেড ইয়ার ড্রাম, দ্যাট মিনস সিএসওএম এ পাওয়া যাবে। টাইপ সি মানে যখন ইনস্টিটিউশন টিউব ডিসফাংশন থাকবে, নেগেটিভের দিকে পিকটা থাকবে এরকম, সেটা হচ্ছে টাইপ সি গ্রাফ। আর টাইপ এ এস আর এডি, এএসটার সঙ্গে অটোস্ক্লেরোসে পাওয়া যায়, স্মল অ্যাম্পলিটিউড, কমপ্লায়েন্সটা খুবই স্মল থাকে, 0.5 সিসির মতো থাকতে পারে, এটা হচ্ছে এএস। আর এডি হচ্ছে অসিকুলার ডিসকন্টিনিউটি হাই অ্যাম্পলিটিউড। এইটা খুব আমরা জিজ্ঞাসা করতে পারি, সাধারণত এটা এমসিকিউতে বেশি দেওয়া হয়। আচ্ছা, এক্সটার্নাল ইয়ারের ক্লাসিফাই ওটাডিস এক্সটার্না, এটা ক্লাসিক্যাল কোয়েশ্চেন। সো ওটাডিস এক্সটার্নাল ক্লাসিফিকেশনটা তোমরা খুব সিম্পল ভাবে বলবা, একটা ইনফেক্টিভ আর একটা রিঅ্যাক্টিভ। ইনফেক্টিভের ভিতরে আবার ব্যাকটেরিয়াল, ভাইরাল অ্যান্ড ফাঙ্গাল, এভাবে ভাগ করলে খুব ইজি হয়ে যায় তখন।
তাহলে ইনফেক্টিভ ব্যাকটেরিয়াল যেমন যেটা বললাম, ডিফিউজ ইনফেক্টিভ অটাইটিস এক্সটার্না, ফারাঙ্কুলোসিস, ইরাইসিপিলাস, হ্যাঁ, ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না, এগুলো অল আর ব্যাকটেরিয়াল। ফাঙ্গালের ভিতরে তোমার অটোমাইকোসিস, এটা আমরা সাধারণত অটোমাইকোসিস শর্ট নোটে থাকে, পরীক্ষায় জিজ্ঞাসা করি, বারে বারে জিজ্ঞাসা করি অটোমাইকোসিস সম্বন্ধে, অটোমাইকোসিস সম্বন্ধে জিজ্ঞাসা করি। তো ফাঙ্গালের ভিতরে হোয়াইট ডেব্রিস তৈরি করে হচ্ছে ক্যান্ডিডা আলবিকেন্স, আর ব্ল্যাক ডেব্রিস করে অ্যাসপারজিলাস নাইগার অ্যান্ড অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। তো এগুলা আমরা দেখি। কিভাবে বুঝবে? পেশেন্টে দেখুন অটোমাইকোসিস হবে, দেখবে সাডেন সিভিয়ার পেন ইন ইয়ার, ইচিং। সো ইচিং, ইরিটেশন অ্যান্ড পেইন এগুলো বেশি থাকে কানের। এরপরে হিয়ারিং লস আলটিমেটলি থাকে, বাট নো পেইন অর সরি নো টেম্পারেচার। এরপর যখন তুমি দেখবে হয়নি হ্যাভ এ লুক টু দ্য eardrum, দেখবে যে eardrum is full of white pepper like debris or black and white mixed debris with fungal hyphae, এর দেখতে পাবে, ক্লাসিক্যাল দেখা যায়। এটা অটোমাইকোসিস। কি চিকিৎসা দিবা? অটোমাইকোসিস চিকিৎসা হচ্ছে স্যার, ফার্স্ট আমরা উই হ্যাভ টু জাস্ট ক্লিন দ্য অটোমাইকোটিক প্লাগ। সো ওরাল টয়লেটিং উই হ্যাভ টু ক্লিন। উইদাউট ক্লিনিং তুমি যে ওষুধ দাও কাজ করবে না। অনেক ডাক্তার আছে আমাদের ইএনটির, তারা করে কি কষ্ট কমানোর জন্য যে দেখে যে অটোমাইকোসিস ড্রপ দিয়ে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। বিকজ তোমার চিকিৎসাতে একটা প্রথম চিকিৎসা হচ্ছে তোমার ক্লিনিং। এটা অনেক করে না, বিকজ সময় লাগে। চাইতে যে সময় দেওয়া অটোমাইকোসিস প্লাগগুলো ক্লিন করবে, এই ফাঁকে 3-4টা রোগী দেখে ফেলবে। সুতরাং এইরকম ভাবেও কিন্তু অনেক ডাক্তার, আই এম ভেরি সরি টু সে দ্যাট, বিকজ আই হ্যাভ অবজার্ভ দিস সিচুয়েশন ইন মেনি অফ মাই কলিগস। দ্যাটস আই এম সেইং, তোমরা যখন ডাক্তার হবে, যখন কেউ যদি ইএনটি পড়ো, এই কথা মনে থাকবে। আমি হয়তো এই সময় থাকবো না দুনিয়াতে, তো তোমরা আমার কথা মনে পড়বে যে স্যার তো এইভাবে বলছিল, তাহলে একটা অটোমেটিক প্লাগ আসছে, আমাকে অবশ্যই এটা ক্লিন করতে হবে, না হলে ওষুধ দিলে কাজ হবে না। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এটা শুধু তোমরা ইএনটি সার্জন না, পরীক্ষার সময় তোমাদের মনে রাখতে হবে যে এটা পরিষ্কার করতে হবে। সো ফার্স্ট থিং ইজ ক্লিনিং the debris with oral toileting or suction. Then you put some oral antifungal drops like 1% clotrimazole, perchlorate of mercury, এগুলা পাওয়া যায়। আমরা ফ্লুমিটেনল ড্রপ দিই অনেক সময়। তাহলে এগুলো দিলা, এরপরে একটা অ্যান্টিবায়োটিক সাথে আমরা দিই, বিকজ মিক্সড ইনফেকশন থাকে। তো কি কোমাক্সিক্লাভ অ্যান্টিবায়োটিক দিলা, অ্যানালিস্টিক দিলা, অ্যান্টিহিস্টামিন দিলা, এরপর ফলো আপ করো। সো ইট ইজ অটোমাইকোসিস। ওটা ফ্রাঙ্কুলোসিস, ফ্রাঙ্কুলোসিস চিকিৎসা তো জানো যে এটা চাপ ওরিয়াস দেওয়া হয়, এই জন্য এটা একমাত্র ড্রাগ অফ চয়েস ইজ ফ্লুক্লোক্সাসিলিন 6 আওয়ারলি দিবা। আর আমরা ডোজ জিজ্ঞাসা করি, অ্যাডাল্ট হলে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি, বাচ্চা হলে 250 মিলিগ্রাম, সিরাপও পাওয়া যায়। আর তোমার যদি অ্যাবসেস হয়ে যায় বা দেখলে যে অনেক বড় হয়ে যায়, তা ইউ ক্যান ইনসাইজ অ্যান্ড ড্রেন দ্য অ্যাবসেস। ম্যালিগন্যান্ট সেকশন সঙ্গে আলোচনা করেছি, ইয়ার ওয়াক্স সম্বন্ধে বলেছি, ক্যারাটোসিস অপারেশন সম্বন্ধে জানার দরকার নাই। এটা অনেক সময় ক্যারাটিন প্লাগ দিয়ে কানটা বন্ধ হয়ে যায়, ইজ এ কজ অফ প্রাইমারি অটালজিয়া, এটা নিয়ে আর জানার দরকার নেই। এক্সটার্নাল ক্যানালের ভিতরে ক্যান্সার থাকে, অস্টিওমা থাকে, এগুলো তোমাদের ভাইবেতে কখনো জিজ্ঞাসা করা হয় না, সুতরাং এগুলো জানার দরকার নেই। আচ্ছা, এবার আসলে টিম্পানিক মেমব্রেন সম্বন্ধে আমরা বলেছিলাম যে ড্রোয়ান লেভেল ইয়ারড্রাম তো রাখলা, তার তখন আমরা বললো, আচ্ছা বলো তো ইয়ারড্রাম সম্বন্ধে কিছু বলো। তো এটা হোয়াট ইজ দ্য নর্মাল কালার অফ দ্য ইয়ারড্রাম? স্যার ইট ইজ পার্লি হোয়াইট ইন কালার। ওকে, পার্লি হোয়াইট আর গ্রেইশ হোয়াইট ইন কালার। তখন বলবো আমরা, আচ্ছা ঠিক আছে, ক্যান টেল মি সাম ডিডি অফ রেড ইয়ারড্রাম? বলো তো যে ইয়ারড্রামটা লাল হয়ে আছে, এটার কয়েকটা কারণ বলো, ডিডি বলো। তখন তোমার বলবো যে স্যার নাম্বার 1 কারণ ইজ অ্যাকুট otitis media or acute suppurative otitis media. Number 1 DD. Number 2 DD কি? Hemotympanum. That means trauma হয়েছে, তারপরে ব্লাডটা behind the eardrum জমে গেছে, so hemotympanum. Number 2. Number 3 DD glomus tumor. Glomus tympanicum, যে একটা ভাস্কুলার টিউমার behind the eardrum পড়ে আছে, তাহলে কিন্তু ইয়ারড্রামটা রেড হবে। হ্যাঁ, glomus tympanicum। আর কি হতে পারে? আর হতে পারে স্যার ইন কেস অফ অ্যাক্টিভ অটোস্ক্লেরোসিস, এটা বলে পজিটিভ সোয়ার্জি সাইন, সেক্ষেত্রে ইয়ারড্রামটা লাল হতে পারে। আচ্ছা, এরপরে আমরা কমন একটা কোয়েশ্চেন করি, ট্রিটমেন্ট অফ ট্রমাটিক রাপচার অফ দ্য ইয়ারড্রাম। একটা পেশেন্ট থাপ্পড় মেরে কানটা ফেটে দেওয়া হয়েছে, এটা ভাইভাতে আসে, শর্ট নোট আসে, রিটেন আসে। সো ট্রমাটিক রাপচার ইয়ারড্রামে স্যার আমরা দেখবো, তখন জিজ্ঞেস করলো, আচ্ছা একটা ইয়ারড্রাম দেখে বুঝতে পারবো কিভাবে যে এটা ট্রমাটিক না সিএসওএম এর পারফোরেশন অফ দ্য ইয়ারড্রাম? এটা বলবো স্যার ইন কেস অফ ট্রমাটিক রাপচার অফ দ্য ইয়ারড্রাম, the eardrum margin of the eardrum will be very much erect or irregular margin, but in case of CSM, smooth margin. Number 2, in case of traumatic eardrum, there will be some tear of the surrounding area, there will be some clot, but in case of CSM, there will be discharge of pus. এটা আমরা বলি ট্রমাটিক রাপচার অফ দ্য ইয়ারড্রামে কিভাবে চিকিৎসা দিব? স্যার উইল গিভ
antibiotic, one systemic antibiotic to prevent infection. We'll give painkiller as the patient has got pain, and to prevent any water entry. So no water entry, and also no ear drop. কোনো ear drop দিব না, এটা জিজ্ঞাসা অনেকে ভুল করে। আমরা নো ear drop দিলে হিল হবে না, যদি ক্লট থাকে ওখানে ওর মধ্যে এপিথেলাইজেশন হবে, হিল হবে। সো নো ear drop, no water. Usually it heals within 3 months. যদি 3 months এর মধ্যে হিল না হয় স্যার, if the patient has got complaint like recurrent discharge, তাহলে আমরা we can close the hole, right? We can go for tympanoplasty or manipuloplasty operation. এটা হচ্ছে classical treatment. But in another scenario, suppose a patient had traumatic rupture of the eardrum, but patient come late, 2-3 days later or 4 days later, came with discharge, already discharge নিয়ে আসছে, that means infection নিয়ে আসছে, তখন you have to put ear drops, antibiotic তার সঙ্গে ear drop। তোমরা যদি ওইটা চিন্তা করতে পারে, স্যার তো বলেছে যে টমেটো রক্ত এয়ারড্রামে কোনো এয়ার ড্রপ দিব না, তাহলে তো হলো না। কিন্তু এটা তো যখন আর্লি আসবে উইদাউট এনি ইনফেকশন, দেখা যায় যে পেশেন্ট অলরেডি ইনফেক্টেড এয়ারড্রাম নিয়ে আসছে, যে ট্রমাটিক রাপচার হয়েছে, তারপরে ইনফেকশন হয়ে ওখানে ডিসচার্জ আসছে, তখন তো অবশ্যই তোমাকে ইউ টু পুট এয়ার ড্রপ বা ওরাল টয়লেটিং করতে হবে। ওকে, তাহলে এইটার সম্বন্ধে। আচ্ছা, এবার অ্যাকুট ওয়াটার মিডিয়া সম্বন্ধে আমরা অন্যভাবে প্রশ্নগুলো করি। আচ্ছা, suppose say 2 or 3 years, because this is very common in children due to institutional dysfunction or acute otitis media, আরো অনেক কারণ হতে পারে, as you know, age 6, usually common in children, institutional dysfunction, horizontal institution tube, abnormal patterns of the institution tube, মাদাররা যদি ব্রেস্ট ফিডিং এর সময় যদি এর আপডেট পজিশন না খাওয়ায়, যদি সোয়ায় ব্রেস্ট ফিডিং করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিগার্জিটেশন অফ মিল্ক হয়েও অটিস মিডিয়া হতে পারে। পোর হাইজিন, পোর সোশ্যাল কন্ডিশন, এগুলো অনেকগুলো কারণ আছে। তো অ্যাকুট ইনফেকশন অফ দ্য মিডুলার ক্লেফট ইজ অ্যাকুট ওটিস মিডিয়া। তো এটা পেশেন্টদের সাধারণত passes through the stages of acute otitis media. What are the stages? একটা স্টেজ অফ প্রোডার্মাল স্টেজ, যে আর্লি স্টেজ, সেক্ষেত্রে দেখবে যে পেশেন্ট স্লাইট পেইন ইন দ্য ইয়ার and eardrum দেখবে স্লাইট রেড and also retraction, এটা হবে স্টেজ 1, দ্যাট মিনস প্রোডার্মাল স্টেজ। তারপরে নাম্বার 2 স্টেজ হচ্ছে প্রি পারফরেটিভ স্টেজ। এক্ষেত্রে হয় কি, পেশেন্ট হ্যাজ গট ফুল ব্লাউন অ্যাকুট ওটিস মিডিয়া সিমটমস, মানে তার প্রচন্ড পেইন হয়, বাচ্চাদের হয়, বাচ্চা সারা রাত ধরে কান্নাকাটি করে, স্লিপলেস নাইট বলি আমরা এটাকে, বাচ্চা কান ধরে পুল করে, এরকম চিল্লাচিল্লি করে, খাওয়া দাওয়া করে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকুট ওটিস মিডিয়া বাচ্চাদের একটা সমস্যা। তো সেক্ষেত্রে তোমার তাহলে এটা হবে প্রোডার্মাল স্টেজ, সিভিয়ার পেইন, হাই রাইজ অফ টেম্পারেচার, এই দুটো খুব কমন সিমটমস থাকবে। তারপরে কি হবে, সাডেনলি যখন এটা পাসেস করবে, হঠাৎ করে দেখবে ইয়ারড্রামটা বাল্স হয়ে আছে, বেরোনোর মতো হয়। কিভাবে দেখবে এই স্টেজটা, যখন ইফ ইউ হ্যাভ এ লুক টু দ্য ইয়ারড্রাম ইজ ভেরি মাচ কনজেস্টেড, ইনফ্লেমড, অ্যাংরি লুকিং, বাল্স ইয়ারড্রাম, এগুলো থাকবে। তারপরে কন্ডাক্টিভ ডেফনেস থাকবে, টিনিক ফর টেস্ট করলে দেখবে নেগেটিভ, বাচ্চা হলে তো এমনি দেখবে। আচ্ছা, এরপর হঠাৎ কি হয়, সাডেনলি দ্যার ইজ রাপচার অফ দ্য ইয়ারড্রাম, এটা বলা হয় পোস্ট পারফোরেটিভ স্টেজ, রাপচার দ্য ইয়ারড্রাম ফলোড বাই ফুল অফ ডিসচার্জ। দেখবে কন্ডাক্ট ফিটে ভিতর থেকে সব পোস্টগুলো অটোমেটিক ন্যাচারাল প্রসেসে বের হয়ে আসতেছে। সো ফুল অফ ডিসচার্জ বের আসবে, ফলোড বাই রিলিফ অফ পেইন অ্যান্ড টেম্পারেচার, ব্যথাও থাকবে না, কারণে জ্বরও থাকবে না। এটা হচ্ছে স্টেজ অফ পোস্ট পারফরেটিভ স্টেজ। এরপরে আলটিমেটলি ইয়ারড্রাম হিলস, তো স্টেজ অফ রেজুলেশন। তো এইভাবে স্টেজ দিয়ে অ্যাকুট ওটিস মিডিয়া যায়। ট্রিটমেন্ট অফ অ্যাকুট ওটিস মিডিয়া ডিপেন্ড করে কোন স্টেজে আসছে। যদি বিফোর পারফরেশন আসে, তাহলে সাধারণত আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই, কোয়ামেক্সিক্লাব দিই, অনেক সময় সিস্টেমিক দেওয়া লাগতে পারে যদি খুব সিভিয়ার হয়। এক্ষেত্রে আমরা পেইন কিলার দিই, নেজাল ডিকনজেশন দিই, বিকজ ইস্টার্ন টিউব ডিসফাংশন ঠিক করার জন্য আমরা অ্যান্টাজল ড্রপ বা রাইনেক্স ড্রপ দিই, জালিমেটাজোলিন ড্রপ দিই, স্টেরয়েড নেজাল স্প্রে বা ড্রপ দিতে পারো, অ্যান্টিহিস্টামিন দেবা, পেইন কিলার দেবা, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবা। তাহলে এটা গেল অ্যাকুট ওটিস মিডিয়ার চিকিৎসা। ধরো তুমি চিকিৎসা দিলা, অ্যাকুট ওটিস মিডিয়ার ট্রিটমেন্ট তুমি দিলে, মেডিকেল ট্রিটমেন্ট, বাট ডাজন্ট ইমপ্রুভ, যে একান্ত ইয়ারড্রামটা বাল্স হয়ে আছে, হ্যাঁ, ফাটতেছে না, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যখন কমপ্লিকেশন হয়ে যেতে পারে, ফেশিয়াল পলসি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ম্যাস্টোরাইটিস, এগুলো কমপ্লিকেশন অফ অ্যাকুট ওটিস মিডিয়া হতে পারে। তখন কি করবে, তখন তুমি মাইগ্রেনোটমি করবে। তার মানে কি, ন্যাচারাল ইনসিডেন্ট ড্রেন করতে হবে। তখন তুমি মাইগ্রেনোটমি করলে, কারণ যেহেতু ফাটতেছে না ন্যাচারালি, তুমি ফাটায় দিবা, মাইগ্রেনোটমি করবা, করার পরে দেন পাসেস ডিসচার্জ ইউ ক্যান ড্রেন, অ্যান্ড দেখবে টেম্পারেচারও কমে গেছে, জ্বরও কমে গেছে, বা পেইনও কমে গেছে। তাহলে এটি হচ্ছে তোমার ট্রিটমেন্ট। আচ্ছা, গেল তাহলে এই স্টেজে একটা ট্রিটমেন্ট গেল। এরপরে যদি পেশেন্ট কাম উইথ পোস্ট পারফরেটিভ স্টেজ, যে পেশেন্টের পোস্ট ডিসচার্জ নিয়ে আসছে, অ্যাকুট ওটিস মিডিয়া ফলোড বাই ডিসচার্জ, দেখবে টেম্পারেচার তেমন নয়, পেন তেমন নয়, বা ডিসচার্জ, সেক্ষেত্রে তুমি
you have to clean the discharge, or that means oral toileting, put oral anti and steroid oral drops, ciprofloxacin with dexamethasone drops. তারপরে তুমি একটা অ্যান্টিহিস্টামিন দেবা, নেজাল ডিকনসেন্ট অবশ্যই দিবা, পেইন না থাকলে পেইন কিলার দেওয়ার দরকার নাই, বা টেম্পারেচার না থাকলে দেওয়ার দরকার নেই, তাহলে আলটিমেটলি ইট হিলস। আচ্ছা, এখন ওর সময় যদি কমপ্লিটলি হিল না হয়, পারসিস্টেন্ট যদি হোল থাকে, দেন ইট ক্যান লিড টু ক্রনিক অটাইটিস মিডিয়া, সেটা আলাদা প্রবলেম। তো আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও দিই এরকম যে 3 years old child or 4 years old child parents with sleepless night, cannot sleep, and high rise of temperature, start or stop eating and drinking, pulling the pinna. What is your diagnosis? So my diagnosis is acute otitis media or acute subchronic otitis media. Now how to treat? So I have discussed. এবার হচ্ছে ক্লাসিক্যাল একটা কমন টপিক ইন দ্য এক্সাম, রিটেন পেপার, ওরাল এক্সাম, ওএসপি, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন অর ওএমই। ওকে, সো ওএমইটা তোমার ডিফাইন করতে হবে, হোয়াট ইজ ওএমই? So OM is defined as a persistent inflammation of the middle ear with accumulation of fluid behind the intact eardrum. So এটাতে due to ইসিশন টিউব ডিসফাংশন ফ্রম নেগেটিভ মিডল ইয়ার প্রেশার। তাহলে এই ডেফিনেশন দ্বারা আমরা সব কিছু বুঝে গেলাম যে এখানে পানি জমবে বা ফ্লুইড জমবে, ইয়ারড্রামটা ইনট্যাক্ট থাকবে, এবং এটা হবে মেইনলি ইসিশন টিউব ডিসফাংশন থাকার জন্য, নেগেটিভ মিডল ইয়ার প্রেশারের জন্য। তাহলে এত কিছু আমি ডেফিনেশনের মধ্যে বলে দিলাম, এবং তাদেরকে আমরা প্যাথোলজি, ইটিওলজি সব কিছু জানা হয়ে গেল। সো অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন ইজ এ chronic inflammation of the middle ear with accumulation of fluid in the middle ear behind an intact eardrum due to ischemic tube dysfunction with negative middle ear pressure. এটা হচ্ছে ওএমই। আচ্ছা, এখন ওএমইতে কি হয়? বেসিক্যালি আমাদের যদি ইschemic ডিসফাংশন থাকে or ব্লক থাকে, তখন কি হয়? ইয়ারড্রামটা ইউজুয়ালি রিট্রাক্টেড হয়। দেন there is, when there is, in response to negative middle ear pressure, the eardrum is retracted, and due to inflammation of the lining mucosa, there is ciliated column epithelium, there is activity of the goblet cell. এই goblet cell activity-তে they secrete some mucinous or tenacious secretion rich in glycoproteins, all this fluid যেটা আমরা বলতেছি, তাহলে এটা goblet cell থেকে আসে। এরপরে কি হয়? নর্মালি তো একটা সিক্রেশন আসে, ওটা ওয়াশ আউট হয়ে যায়, ইস্টার্ন টিউবতে বের হয়ে যায়, কিন্তু যখন ব্লক হয়ে গেল তখন ওটা অ্যাকোমোডেশন হলো, গ্লাস জমতে জমতে এরপরে থিক হয়ে যায়, প্রথমে থিন থাকে, এরপরে থিক হয়ে যায়, অ্যান্ড পেশেন্ট প্রেজেন্স উইথ কন্ডাক্টিভ হিয়ারিং লস। তো কজেস অফ ইস্টার্ন টিউব ডিসফাংশন অর ওএমইর ক্লাসিক্যাল কারণটা আমরা বলবো যে সেপ্টাল ডেভিয়েশন, অ্যালার্জিক রাইনাইটিস, নেজোফ্যারেঞ্জিয়াল কোন কারণের জন্য, নেজোফ্যারেঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা, নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, অ্যান্ট্রোকোনাল পলিপ, ডাউন সিনড্রোম, ক্লেফট প্যালেট, এগুলো ডিসফাংশন থাকে, তাহলে এগুলোর কারণে আমরা ওএমই হতে পারে। অ্যান্ড ক্লাসিক্যাল বাচ্চাদের যেটা হয় সে অ্যাডিনয়েড। আমাদের ক্লাসিক্যাল কারণ হচ্ছে ওএমইর বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড। জানো, যত টনসিল অ্যাডিনয়েড, মোস্ট অফ দ্য কেসে আমরা করতে হয় টনসিল অ্যাডিনয়েড ব্রোমেট, মানে এগুলো একটা কমন অপারেশন আমাদের। সো অ্যাডিনয়েড, নেভার ফরগেট অ্যাডিনয়েড। এরপরে ডায়াগনোসিস আমরা ওএমই কিভাবে করবো? যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় তাহলে আমরা দেখবো, বা বাচ্চা হলে কি, the patient presents with conductive hearing loss, patient presents some feeling of something in the ear, something is moving in the ear, এটা বলবে। sometimes patients may complain of tinnitus, so deafness, something moving in the ear, এটা বলবে। গ্রাজুয়াল লস অফ হিয়ারিং বলবে, বাচ্চাদের হলে বলবে স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে, বাচ্চা টেলিভিশন ভলিউম বাড়ায় দিচ্ছে। ওকে, সো এগুলো সাইন থাকবে। ইফ ইউ হ্যাভ এ লুক টু দ্য ইয়ারড্রাম, তুমি কি দেখবা? তুমি দেখবে ইয়ারড্রাম নর্মালি পার্লি হোয়াইট কালার, কিন্তু এখানে দেখবে ডাল ইয়েলো অ্যাম্বার কালার ইয়ারড্রাম। তারপর 2 নম্বর পয়েন্ট, ইয়ারড্রাম ইজ এ বিট রিট্রাক্টেড। 3 নম্বর পয়েন্ট, there may bulge eardrum. 4 নম্বর পয়েন্ট, there may be some multiple ear and fluid level, multiple ear bubbles, অথবা your eardrum may be yellowish in color, yellow amber color. তো এইগুলা ফিচার থাকবে তোমার ওএমইতে। তারপরে যখন টিউনিং ফর্ক টেস্ট করবে, you will get reading test negative. ইনভেস্টিগেশন কি করবা? সিম্পল টেস্ট, পিওরটন অডিওগ্রাম and impedance audiogram. পিওরটন অডিওগ্রামে তুমি পাবা conductive deafness with earbone gap, and impedance audiogram-এ তুমি পাবা টাইপ বি or flat tympanogram. ট্রিটমেন্ট করবা তুমি সিম্পল মেডিকেল ট্রিটমেন্ট আছে আমাদের ওএমইতে, নেজাল ডিকনজেস্টেন্ট, স্টেরয়েড নাজাল স্প্রে, অ্যান্টিহিস্টামিন, এবং আমরা যদি অ্যাডিনয়েড থাকে তার সঙ্গে টনসিল বড় থাকে তো আমরা লো ডোজ পেনিসিলিন দিই। এটাতে অনেক সময় ইমপ্রুভ করে যায়, কারণ ওএমই কন্টিনিউয়াস রিকভারি হতে পারে, কন্টিনিউয়াস রেজুলেশন হতে পারে।
বাট ক্লাসিক্যালি আমরা ওএমএতে আমরা তোমাদের কাছে আশা করবো মেডিকেল ট্রিটমেন্ট যদি ফেল করে, অথবা আমরা সরাসরি যদি সার্জিক্যাল ট্রিটমেন্ট জিজ্ঞাসা করি তাহলে বলবে মাইরিঙ্গোটমি অ্যান্ড ড্রেনেজ অফ দ্য ফ্লুইড অ্যান্ড ইউজুয়ালি পুটে গ্রোমেট, ওই পুটে গ্রোমেট। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ওএমএর চিকিৎসা। এবং ওএমএটা আমাদের অনেকভাবে আসে, আমরা হসপিটালে দিই একটা ফ্ল্যাট টাইপ টিম্পোগ্রাম, ওই একটা পিটিএ দিয়ে দিই এয়ারবোন গ্যাপ আর ইম্পিডেন্সের ফ্ল্যাট টাইপ বি, এটা আমরা হসপিটালে দিই। আমার ভাই ভাইদের খুবই জিজ্ঞাসা করি ওএমই সম্বন্ধে। তো এই জন্য এটা আমরা ক্লিনিক্যাল সিনোড্রোমে জিজ্ঞাসা করি যে পেশেন্ট 5 years old child presents with snoring, sleep apnea, mouth breathing and poor performance at school, এটা রিটার্নে দিই কিন্তু পরীক্ষার কোয়েশ্চেনটা আমরা ভাই ভাইদের প্রায় জিজ্ঞাসা করি এটা, what is your diagnosis, how do you investigate? Okay, so my diagnosis is tonsil adenoid and otitis media with effusion. এবং how do you investigate, এটা আমরা বলবো যে পিটিএ করলে এটা পাবো, ইম্পিডেন্স করলে ফ্ল্যাট টাইপ বি টিম্পোগ্রাম পাবো। কিভাবে ট্রিটমেন্ট দিবে ইন কেস অফ deep tonsil adenoid and OME, we usually go for adenotonsillectomy operation and myringotomy and insertion of gromets. আচ্ছা, এরপরে এই গ্রোমেটের কি অবস্থা হয়? গ্রোমেটের সাধারণত once you put in grommet, usually grommet extruded on its own way, 6 months, 9 মাস, 1 বছরের ভিতরে গ্রোমেটটা আপনি পড়ে যায়। কোনো কমপ্লিকেশন হয় অপারেশনে ওই মাইগ্রেন্টোমি গ্রোমেটে? ওয়েল, যদি পেশেন্ট অ্যাবনর্মালি হাই জুগুলার বাল্ব থাকে তাহলে হিউজ হেমোরেজ হতে পারে। বাট তুমি যদি আনারি হাতে করো তাহলে you can erode the ossicles, ossicle erosion হতে পারে। আরেকটা আছে, if you put a grommet, জানো গ্রোমেট একটা হোল, এটা তুমি ফুটা করছো কানে, so there may be chance of recurrent infection of the ear, recurrent ear discharge, এটা হতে পারে। গ্রোমেটটা বের নাও হতে পারে, it can be leave it there for long time, এটা এক্সট্রাক্ট হতে নাও পারে, leaving behind a persistent hole in the eardrum। অথবা গ্রোমেটটা আর্লি পড়ে যেতে পারে, ধরো একটা রিট্রাক্ট ইয়ারড্রামে তুমি গ্রোমেট লাগাইছো, কয়েকদিন পরে গ্রোমেটটা এক্সট্রুড হয়ে গেল, আর্লি এক্সট্রুশন। সো দিস আর দ্য কমপ্লেইন অর প্রবলেম উইথ দ্য গ্রোমেট। এটা আমরা সবসময় জিজ্ঞাসা করি না, যদি ভালো করো পরীক্ষায় তখন জিজ্ঞাসা করি বাড়ি। তাহলে এটা আমাদের এরপরে আমরা মনে হয় আজকে এই পর্যন্তই আলাপ করি, বিকজ অনেক কিছু ডিসকাস করা হলো। কিন্তু তোমরা যে একটা সামারাইজ করে দেখো, কানের ইয়ারড্রামের একটা ছবি আঁকো, কি কি পার্টস আছে, রেড ইয়ারড্রামের কারণগুলো বলো, মিডল ইয়ার ক্লেপটা কি কি কম্পোনেন্ট, কন্টিনিউয়াস বা মিডল ইয়ার ক্লেপ, হ্যাঁ কি আছে, আর সিমটমস অফ ইয়ার ডিজিজ কি কি আছে, ইনভেস্টিগেশন কি করবা, অটালজিয়ার কারণ, প্রাইমারি অটালজিয়া, রেফাটোলজিয়া, ডেফনেসের কারণ, কন্ডাক্টিভ ডেফনেস, সেন্সিনাল ডেফনেস, এটা কারণ, সাডেন ডেফনেস, সাডেন কন্ডাক্টিভ, সাডেন সেন্সিনাল হিয়ারিং লস, ট্রিটমেন্টটা কি। এরপরে ডিজ অফ দ্য এক্সটার্নাল ইয়ারের ভিতরে কমন ক্লাসিক্যাল যেগুলা ডিজিজ, অটাইটিস এক্সটার্নাল আমরা জিজ্ঞাসা করি, অটোমাইকোসিস জিজ্ঞাসা করি, পারাঙ্কোলোসিস জিজ্ঞাসা করি, ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্নাল জিজ্ঞাসা করি। অনেকগুলো ডিজিজ কিন্তু আমরা আলোচনা করছি। এছাড়া টিনেজার্স আলোচনা করেছি, ভার্টিগো আলোচনা করেছি, এরপরে আমরা অ্যাকুট অটাইটিস মিডিয়া আলোচনা করেছি, আমরা অটাইটিস মিডিয়া ইনফেকশন আলোচনা, অনেকগুলো টপিকস আমরা আলোচনা করলাম। এবং এটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো বা পড়ো, এরপর যদি বইটা একটু দেখো, বা এই আমার এটাই যদি মনে রাখো, এগুলাই পরীক্ষা, এগুলাই ভাইবা, এর বাইরে কিছু না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা কিন্তু কন্টিনিউ করবো, মানে ইয়ার ভাইবার যেগুলো আছে, এরপর আমরা গ্রাজুয়ালি মিডল ইয়ার ডিজিজ অ্যান্ড ইনার ইয়ার ডিজিজের দিকে যাবো। এবং মিডল ইয়ারেও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, সিএসওএম খুবই ইম্পর্টেন্ট, এটা কোলেস্টোমা, অটোস্ক্লেরোসিস, এগুলো আমরা পরে গ্রাজুয়ালি পড়াবো। নেক্সট টপিকসে হয়তো আমি ইয়ারটা শেষ করে দিতে পারি, না হলে আরেকটা টপিক, আরেকটা ক্লাস রাখতে পারি। ওকে, so thank you very much indeed. Thank you for your patience hearing. Stay healthy.